গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছিল আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো রেইনকোটটা পরে চলে আসলাম এদিকে বাড়ির সামনের দিকে। আর জলও অনেকটা বেড়ে গিয়েছে পুকুরের। আর ছাতাটা সেদিন মা নিয়ে গিয়েছিল, কারণ ছাতা নিয়ে আসেনি, একটা ছাতা ছিল, তো আনাই হয়নি। তো চা খাওয়ার জন্য নিতে চলে আসলাম। এই যে তেজপাতা, তেজপাতা তো অনেক উঁচুতে আছে। এই তেজপাতাগুলো দেখতে পাচ্ছ। এই গাছটা থেকে একটা বেগুন দেখছো তো? আজকে 10টা বাজে কিন্তু বৃষ্টি এখনো কমছে না। আর এই বৃষ্টির জন্য আমরাও উঠছিলাম না, শুয়ে আছি। তো এই যে ও নিয়ে আসলো তেজপাতা, এটা হচ্ছে তেজপাতা, দেখাও কাছ থেকে। এই যে কত বড় বড় তেজপাতা। আসলে আমরা বেশিরভাগ সময় মাঝে মধ্যে লাল চা খাই, তো লাল চা খেতে ভালো লাগে। আর লাল চায়ে একটু তেজপাতা দিলে ভালো লাগে যখন আদা থাকে না। আর দেখো জল জমে আছে আসলে। প্রত্যেক দিন কালকে মুছলাম, সব মশা উঠে গিয়ে একসাথে জমা হয়ে আছে। প্রত্যেক দিন জল জমে থাকে। কি জ্বালা। আসিস না, পিছলা যা, পিছলা। রান্নাঘরের অবস্থা তো একদম বড় বিকটাল হয়ে আছে। কি করবো বলো? এই রান্নাঘরের চারপাশ দিয়ে বন্ধ করে দিয়েছি। তারপরে জলটা কোথা থেকে আসে জানো? জলটা হচ্ছে ওইদিকে গাছ আছে, গাছের তারপরে ইটের পাশে ওই মাথাগুলো দিয়ে, শেকড়ের যে মাথাগুলো, সেগুলো ভেদ করে ওই শেকড় দিয়ে জল চলে আসে। নাহলে সুপারির যে ফুলগুলো থাকে সেগুলো ভিতরে এসে আছে, এগুলো স্রোতে স্রোতে চলে এসেছে। এখন আবার আজকে আমাকে হালকা করে একটু মুছে দিতে হবে। আর এই ঘর কখন শুকাবে জানি না, এতটা পিছলা হয়েছে, হাঁটাচলাও করা যাচ্ছে না এখন। চলো, ও আবার রোজ রোজ হচ্ছে বৃষ্টি, আর এই বৃষ্টিতে কারো যদি আনন্দ লাগে তো কারো হচ্ছে কষ্ট। আমার যেমন কষ্ট হচ্ছে এই বৃষ্টিতে, রান্নাঘরটাতে কি পরিস্থিতি। সব থেকে বেশি যে সময়টা আমি কাটাই সেটা হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নাঘরেই সারাটা দিনে আমার কাজ থাকে। আর বৃষ্টি হলে এমন করে যদি জল ঢুকে তাহলে এতটা পিছলা হয় যে কাজ করতে ভীষণ অসুবিধা হয়। যাক, আজকে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তাই ভয়েস দিতে মানে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। কথা জানি না আমার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। তো জলটা শুকানোর জন্য আমি একটা শুকনো কাপড় নিয়ে সেটা দিয়ে কিন্তু জলটা এভাবে তুলে নিচ্ছি আর ওদিকে মুছে দিচ্ছি। কালকেও কিন্তু মুছেছিলাম, তোমরা দেখেছো। হ্যাঁ, এটা কাঁপতেছে না, ভিতরটা খুবই হালকা, একটু ফাটলেই জল চলে আসবে, বুঝছো? এই দেখো কোন দিক দিয়ে জল বাড়াচ্ছে, দেখছো? হ্যাঁ রে, জল বাড়াচ্ছে যেখান সেখান দিয়ে জল বাড়াচ্ছে, ফেটে ফেটে। ভিতরটা ফাটা, নরম ভিতর, নরম মাটি ইয়ে হলে না, মাটিতে বসে না। মাটি ডাবায় বসাইতে হবে। দেখছো সেই পুরো পুরো মাটিতে, পুরো ঘরটা এমন। দেখো নরম নরম তো, এই জন্য জল ঢুকে পুরো। দেখো তুমি দেখছো, হ্যাঁ। আমি সমান করে দিলাম আর ফেটে জল ঢুকতেছে। এই যে ফেটে ফেটে জল ঢুকে, এই জায়গায় এখন থাকলো। তাই তো খুঁজে পাই না যে কোথা থেকে জল। কত মাটি দিয়ে বন্ধ করে দেবো। মানে চারপাশ দিয়ে জল আছে, প্রতিদিনই জল দেবে। খাতাগুলো বন্ধ করে দিতে ওই করছে। মিস কল ভয়েস। ও, তুমি বাসনটা নিয়ে যেতে গেলে তো কমর 2 দিনে শেষ হয়, আর আমি যে প্রতিদিন নিয়ে যাই, নিয়ে আসি। নিয়ে আসি না মায়, এইটা তুমি তুলতেই পারবে না। এইরকমই নিয়ে যাই, পাও না, ধেতরায় ধেতরায় নিয়ে যাই। তুলে দেখাও তো আগে। এই যে যুদ্ধ করতে লাগলো, না, তুলে দেখাও তো আগে। মেজাজ দেখে কথা বলা, এটা ভালো হবে। রাগ দেখে কথা বলা। আমার অভ্যাস হয়ে গেছে। তুমি জল কতগুলো রাখছো এটা বলো আগে। নিয়ে যাও, অত তর্ক করো না সকাল সকাল, মুড খারাপ করে। 50 কেজি বানিয়ে রাখছি।
বাসনগুলো সেগুলোকে ওজন আমি নিয়ে যাই না, মনে হয় ভিডিওতে হাজার হাজার প্রমাণ আছে, এর থেকে গামলা গামলা ভর্তি করে নিয়ে গেছি। জল ভাই উবে উবে নিয়ে যাও। তুলে খেলে দেখাও, স্যালুট মারবে। কোমরের মধ্যে করে নিয়ে যাই আমি। প্রথমে তো আমি বুঝতে একটু ভুল করেছিলাম, যেমন এই গামলাটা সত্যি অনেক ভারী ছিল, কারণ এখানে জল জমেছিল প্রচুর। তো যখন মাঝার সময় আমি দেখলাম, এই জন্যই ও বলতেছিল যে প্রচন্ড ভারী। যে আগে এখানে দেখো সকালবেলা আমাদের হচ্ছে চিড়া ভাজা, তার সাথে চা। চিড়া ভাজাটা এত স্বাদ হয়েছে, চিড়াগুলো না ভাজলে সত্যি অনেক ভালো লাগে খেতে। তো দুধ চায়ের সাথে একটু চিড়া ভাজা খেয়ে নিই, তারপরে বাকি কাজ। ইদানিং কেন জানি না হাত থেকে সব কিছু কেমন জানি পড়ে যাচ্ছে। এখনই চিড়াটা তোমাদেরকে দেখাতে গিয়ে পড়ে যেত সাইকেলে লেগে। চলো, চা খাওয়ার পর এখনো অনেক কাজ বাকি আছে। দাও দাও, এদিকে দাও। হ্যাঁ, আমরা আজকে খাবো পেলকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কতক্ষণে আসছেন? কালকে আসছেন? কালকে আসছেন সাগাবাড়ি থেকে? সাগাইবাড়ি থেকে কতক্ষণে আসছেন? এগুলো কি জাকন আছে রে? এগুলো কি? এগুলো কি? এটা হচ্ছে সজনে পাতা। আজকে এই ভিডিওটাতে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। ইদানিং তো আমি যে কোনো কাজ দেখাই না, আমার যেই কাজগুলো আমি দেখাই আমার সিম্পল লাইফস্টাইলে, সেগুলোতেই অনেকেই কমেন্ট করে যে আমি নাকি ভিক্ষা চাই। তো আজকে কিছু কথা বলবো, চলো। তার আগে দেখো, আমরা এখানে এসেছি সজনে পাতা তুলতে। আজকে শাকসবজি একটু খেতে খুব ইচ্ছে করছিল, আর তবুও পেলকা অনেক দিন ধরে যেহেতু খাওয়া হয় না। এখন সজনে গাছগুলোতে বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে পাতা হয় আর নতুন নতুন পাতা বের হয়, তাই খেতেও অনেক ভালো লাগে। তবে পেলকা ছাড়া অন্য কিছুতে আমি সজনে পাতা খাইনি। তো এই যে আজকে খাবো পেলকা, এর জন্য সজনে পাতা নিলাম। আর তারপরে কচু শাক লাগবে, পাট শাক লাগবে, পাট শাক তো নাই। তারপরে পুঁই শাক পাতা লাগবে, আর যেটাকে আমরা কাঁচা শাক বলি। সব কিছু জোগাড় করছি। বৃষ্টি হলে না, বৃষ্টির দিনে এই খাবারটা দারুণ লাগে সোটা দিয়ে। চলো, সেদিনকার থেকে ভালো। আজকে ওয়েদারটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ভেজা। আনবো এখন রে, আমি জয়ন্তী যাইতে হবে। কচু পাতা এত আশা করে তুলে খাইতে পারলাম না, আজকে যদি খাইতে পাই। ভিডিও করতে গিয়ে ইদানিং অনেক কিছু হাত থেকে পড়ে যাচ্ছে, জানো। তো আমিও কিন্তু ভেবেছি যে রান্নাঘরের সাইডগুলো হয়তো ঢালাইয়ের মতো করে সিমেন্ট দিয়ে দিলে হয়তো ফাটাগুলো বন্ধ হলে জল ঢুকবে না। আর মাটি দিয়ে কিন্তু ফাটাটা অনেকটা বন্ধ হয়েছে, সাইডগুলো দিয়ে তো জল ঢুকছে না, জল ঢুকছে মাঝখানটা দিয়ে। তাহলে আমার পুরো মেঝেটাকেই ঢালাই দিতে হবে। তোমরা তো জানোই সবসময় আমি আমার নর্মালি যেরকম লাইফ কাটাই সেরকমটাই শেয়ার করি। তো ঘরের মধ্যে জল ঢুকছে, এটা তোমাদের সাথে শেয়ার করেছি আমি এই জন্যই যে আমি ভিউয়ার্সদের কাছ থেকে সাহায্য চাইছি, টাকা চাইছি, ভিক্ষা চাইছি, বলে বোঝাচ্ছি তোমাদেরকে যে আমার ঘরে জল ঢুকছে, তোমরা টাকা দিয়ে হেল্প করো যাতে আমি আমার নতুন ঘরের কাজটা কমপ্লিট করতে পারি। এরকমটাই আমার এখানে কমেন্ট এসেছে। শুধু একদিন না, প্রায় এই কমেন্ট আসে। কিছু মানুষ এত বাজে বাজে কথা বলে, কি আর বলবো, মানে তারা আসেই এগুলো বলার জন্য হয়তো বা। কেননা আমি নাকি এই জন্যই নাকি আমার ওই ঘরে জল পড়া, ঘরের ভিতরে জল ঢোকা এগুলো দেখাচ্ছি। একবার এরকম পরিস্থিতিতে পড়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। সবসময় সব কিছুকে নিয়ে এভাবে মজা করো কেন? যেটা আমার ব্লগের মধ্যে পড়ে, যেটা আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে, সেটা কি আমি দেখাবো না, শেয়ার করব না বলো? এবারে আমার ঘরটাতে ওইভাবে জল ঢুকছে, আমার ওখানেই কাজ, তো ওই কাজগুলো শেয়ার করতে হলে তো আমাকে ভিডিও করতে হবে, দেখাতে হবে, তাই না? আর আমি নাকি ভিউয়ার্সদের কাছ থেকে ভিক্ষা নিয়ে ঘর তোলার জন্য এইভাবে দেখাচ্ছি। আমার যারা ডেইলি ভিউয়ার্স, যারা আমাদের ভালোবাসে, তারা আমাদের ভালোভাবেই বুঝে আর ভালোভাবেই জানে যে আমরা আসলে কেমন, আর আমরা আসলে কি করি, কিভাবে কাজ করি। আর
আমার লাইফস্টাইলটা আসলে কীরকম বা আমাদের লাইফস্টাইলটা আসলে কিভাবে চলে তারা সেই প্রথম থেকেই আমাদেরকে ভালোভাবেই জানে আর ভালোভাবেই চেনে। আর দু একজন হঠাৎ করে এসে হুট করে একটা এরকম কমেন্ট করে হাসি দিয়ে চলে যায়। ভগবান না করুক যে তোমারও আমার মতো পরিস্থিতি হোক। আর যেদিন তুমি যে এই যে কমেন্টটা করছো, তোমার ঘরে যেদিন এইভাবে জল পড়ে থাকবে আর জলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে কাজ করতে হবে পিছলাতে, তবু একদিন নয় রোজ রোজ যদি এরকম পরিস্থিতি হয় তবেই তুমি বুঝতে পারবে যে আসলে পরিস্থিতিটা কী। আর গ্রামের বাড়িতে এই জিনিসটা শুধুমাত্র আমার ঘরে নয়, আমার তো মেঝে দিয়ে ফেটে জল বেরোচ্ছে দেখে জল হচ্ছে, অনেকের চালের ফুটো দিয়ে জল এই পরিস্থিতিটা দিয়ে কিন্তু অনেকজনেই ভোগে, আর যারা ভোগে তারাই বুঝতে পারে। এখন যদি বর্ষাকাল না হতো তাহলে হয়তো বা আমি মাটি কেটে সমস্তটা ঠিক করে দিতে পারতাম, একটু উঁচু করে নিতে পারতাম। ঘরটা তোলাই মানে কমপ্লিটও হলো এরকম সময় যে বর্ষাকাল চলেই আসলো, তাই আর মাটি কাটাও এখন সম্ভব না। আর এই বারান্দাটা এরকম হওয়ার আরও কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে কি বলতো, যখন আমরা বারান্দাটার মধ্যে মাটি কেটেছিলাম দুজনে ডেলিতে করে মাথায় করে একদম বাড়ির পিছনের দিক থেকে উবিয়ে উবিয়ে নিয়ে এসে দিয়েছিলাম, আমাদের ওই দুইজনের হাত আর পা দিয়ে ওইভাবে বসিয়ে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু মাটিটা হয়তো সেরকমভাবে বসেনি। আর ওই সাইডটাতে না হাঁটা চলাটা অনেকটাই কম হতো, কারণ ওইদিকে তো মুরগির খাঁচা ছিল, আর যেহেতু ইঁদুর অনেকটা গর্ত করতো ভিতরে, কিন্তু প্রচুর গর্ত ছিল। আর ওইভাবেই আমরা মানে বালু টাইপের মাটিটা ছিল, মাটি কেটে ওইভাবে হাঁটাচলা, মানে দুজনের হাঁটাচলা আর কতটা বেশি হয় বুঝতেই পারো। তো তার মধ্যে সেইভাবে কোনো কিছু দিয়ে মেরে মেরে মাটিটাকে বসিয়ে দেওয়া হয়নি বলে হয়তো বা এমন হয়েছে। দেখবে অনেক সময় নতুন ঘর তোলার সময় নতুন ঘরে যখন মাটি কাটা হয়, লোহার কতগুলো থাকে, সেই লোহাগুলো দিয়ে মাটিটা কিন্তু এই জন্য ভালোভাবে বসিয়ে দেওয়া হয়। তো যাই হোক, দেখো মেয়ে কীভাবে সময়টা নষ্ট করছে, মানে ওকে লিখতে দিলে এতটা সময় লাগে, এদিক ওদিক নড়াচড়া করতেই থাকে, দেখতেই পাচ্ছ তোমরা, একটা লেখা লিখতে গিয়ে কতবার এদিকে করছে ওদিকে করছে। তো এই যে স্নান করে আসলাম সমস্ত কাজ সেরে, বৃষ্টি সকালবেলা বলে অনেকটা দেরি হয়ে গেল। এই যে বৃষ্টি কমলো, বাসনপত্র মাজা ধোয়া, ঝাড়ু দেওয়া, কিছু জামা কাপড় ধোয়াধুয়ি, ঘর গোছানো, এগুলো সবে আমার কমপ্লিট হইলো। স্নান করে আসলাম, এখন একটু ফ্রেশ হয়নি। আর আজ রান্না হবে পেলকা, তো এগুলো রেডি করতে লাগবে। স্নান করতে যাওয়ার আগে শাক ঠাক তুলে রেখে দিয়ে এই যে কাজগুলো করলাম, কারণ সকালবেলা আয়োজনটা না করলে না, সব কিছু রেডি না করলে হয় না। দুপুরবেলা মনে হয় যে এত কিছু জোগাড় করব, না করে অন্য কিছু বানাই। যাক, স্নান করার পর অনেকটা ফ্রেশ লাগছে, কারণ সব আমার গোছানো পরিপাটি কমপ্লিট। আর কাল যে শাড়িটা পরেছিলাম পাড়ের দিকটা একটু নোংরা হয়েছে, কারণ মাটির মধ্যে শ্যুট করা হয়েছিল, তো ওটা ধুইতে হবে। আজকে যেহেতু রোদ নেই এই জন্য আর ধুয়ে দিলাম না, কালকে রোদ হলে ধুয়ে দেবো। চলো, আজ তো রবিবার, আর রবিবার চলো। ভাতটা তো আমি ইন্ডাকশনের মধ্যে করি, আর দুই বেলার ভাতটা একবারে করি। দেখো রাতে কোনো দিন সবজিটা বানানো হয় বা কোনো দিন দুপুরবেলারই সবজি থাকে, সেগুলোই খেয়ে নিই, তবে জুয়ের জন্য একটু হলেও সবজি রাতে বানাতে হয়, তাই দুই বেলার রান্না তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না। আর দুপুরে ধরে নাও কোনো কিছু একটু সবজি বানালাম, সেটার একটুখানি থেকে গেল, পরে রাতে ভাজা টাজা বা সেদ্ধ কিছু করে খাই। কখনো সবজিও বানাই, তো বাক্স কচুটা মানে শোলা কচুটা আজকে আর এখন বানাবো না, শোলা কচুটা রেখে দিয়ে একদম রাতের বেলা ভাজা খাবো। আর শোলা কচু ভাজা খেতেও ভালো লাগে, আবার যদি সব কিছু একসাথে মিক্স করে ঘন্টতে দেওয়া হয় তবুও কিন্তু দারুণ স্বাদ লাগে। দেখবে অনেক সময় কীর্তনে ওরকম টাইপের রান্নাগুলো হয়, শোলা কচু দিয়ে একটা সুন্দর ঘন্ট। সব কিছুই পরিমাণ মতো দিলে না তাহলে ভালো লাগে, একটা জিনিস যদি বেশি হয়ে যায় তাহলে স্বাদটা একটু পরিবর্তন হয়ে যায়। একদম কাছ থেকে দেখো কড়াইটা। তবে আজকের আমার এই দুপুরবেলার প্যালকাতে হয়তো বা পুঁই শাক পাতাটা একটু কম পড়ে গিয়েছে, নাহলে সজনে পাতা যে কোনো একটা কম পড়েছে, পিছলাটা একটু কম হয়েছে, এর থেকেও বেশি পিছলা হয়, হয়তো বা পাট শাক দিলে আরও বেশি পিছলা হতো। তো যাক, এখানে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। আর যদি তুমি এই প্যালকাতে কচু শাকটা একটু বেশি দাও তাহলে পিছলাটা অনেকটা কম হবে। তো সব কিছুই পরিমাণ মতো দিয়ে মানে বানাতে লাগে, আর যত বেশি বানাবে তত আইডিয়া হবে। তবে আগে আমি এই জিনিসটা বানাতেই পারতাম না, এখন অনেকটা ভালো পারি, আর আইডিয়াও হয়েছে খুব সুন্দর। ডান্টাগুলো পাওয়া যাবে রে, ভালো করে কাকড়া ওগুলো ছোট ছোট ডান্টা একসাথে পাওয়া যাবে, একটা দিন না ওগুলো খাস করে দিন।
জানো তো এই প্যালকা খাওয়ার না এখানে আরও অনেক কিছু জিনিস দেওয়া যায়, যেমন কাঁঠাল বীজ যদি দাও তাহলে তো আরও ভরপুর স্বাদ হয়। আমার তো একদম মাথায় ছিল না যে কাঁঠাল বীজ দেব। এখানে তো প্যালকা জিনিসটা নিজে নিজে বানিয়ে খাই বা অনেকের হাতেও খেয়েছি বা অনেকের কাছ থেকেও খেয়েছি, কিন্তু আমার বাপের বাড়িতে যে প্যালকা জিনিসটা খেতাম, মানে সবজিটা খেতাম, মা চাচিরা এত সুন্দর করে বানাতো, মানে সব কিছু দিয়ে দারুণ লাগতো। খুব মিস করি রান্নাগুলোকে বাড়ির। তো যখনই আর কি মনে পড়ে যে খাবো এরকম, তো তখনই নিজে বানিয়ে খাই। সেরকমটা না হলেও একটু হলেও ভালো লাগে। তো দেখো, সোডা দেওয়ার আমার সেরকম একটা আইডিয়া নেই, তাই আমি বারবার একটু করে দিচ্ছি। যখনই দেখছি একটু কম হয়ে যাচ্ছে তখনই আবার দিচ্ছি। প্রথমে কিন্তু আমি রসুনগুলো খোলানোর পর কাঁচা লঙ্কা আর রসুন আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে। আর কচু শাকটা রান্না করলে তখন সোডা না দিয়ে যদি করি তখন কিন্তু তেল দিই ওই জলের মধ্যে, কিন্তু আজকে কিন্তু কোনো তেল হলুদ এগুলো দেইনি, শুধু লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন। দেওয়ার পর জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সোডাটা দিয়ে দিলাম, তারপরে আমি শাকগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আমি দেখব কতটা পিছলা হয়, তারপরে একটু করে আমি আবার সোডা দেবো, যদি মানে ঠিকঠাক না হয় আর কি, বেশি হলে আবার খাওয়া যাবে না। তোমরা যদি কেউ এভাবে বানাও তাহলে তোমাদের আইডিয়া মতো দিতে পারো। আর আমি জানি এই রান্নাটা অনেকেই বানিয়ে খেয়েছো, দারুণ লাগে। তো দেখো, মনে হচ্ছিল যে সজনে পাতা অনেকটা কম হয়েছে। বর বলছে যে মানুষ শুধু সজনে পাতার প্যালকা খায় আর তুমি এতটা কম দিলা, তো আরও একটু করে দিচ্ছিলাম। গতকালকে ভিডিও দেরিতে দেওয়ার একটাই কারণ, এই যে এগুলো জোগাড় করা, রান্না করা, তার মধ্যে ভালোভাবে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা। দেখো কতটা পিছলা টাইপের হয়েছে, তাই না? আর শীতকালের যেটা প্যালকা হয় সেখানে কচু পাতা দেয় কিনা জানি না, তবে লাপা শাকটাই বেশি দেয়। দেখো এই যে প্যালকা প্রায় রেডি। ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন একটু ঘেটে দেবো। আর প্যালকাতে না ঝালটা যত বেশি হয় তত ভালো লাগে আর কি। ঝালটা কমই হবে মনে হচ্ছে, কারণ লঙ্কা যতটা ছিল সবটাই দিয়ে দিয়েছি, 6-7টার মতো দিয়েছি। বেশি ঝাল হলে আবার জুই খেতে পারবে না। প্যালকার সাথে আলু সেদ্ধ ভালো লাগে, এই জন্য ভাতের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ মাখা। একটু পিছলা টাইপের হয়, পুঁই শাকের পাতাটা কম হয়েছে মনে হয়। আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে প্যালকা রান্না হলে তার সাথে থাকতো আলু সিদ্ধ মাখা। এই দুটো জিনিস নাকি দারুণ লাগে একসাথে। তো আমার বর আবার বলে যে ওর নাকি আলু ভাজা দিয়ে ভালো লাগে। একসাথে দুটো জিনিস করার সময় একদম নেই, কারণ আমার এখনও এডিট করা হয়নি, তাই ওকে বললাম যে তুমি আলু ভাজাটা করে নাও আর আমি আলু সেদ্ধ মাখাটা করব। তো ফেনাগুলো একটু ফেলে দিয়েছি, তারপরে এই যে ঘেটে নিচ্ছি এভাবে। এক একজনের রান্না এক এক রকম স্বাদ, এক এক রকম ধরনের রান্না হয়। তো আমার রান্নাগুলো এরকমই একদম সাদামাটা। তবে এই ছ্যাঁকা প্যালকানা বেশি না খাওয়াটাই ভালো। অনেক দিন পর পর, যেমন 1 মাস পর বা 2 মাস পর, 3 মাস পর এরকম খাওয়াই ভালো। যে আজ খেলাম আবার কাল বাদে পরশু খাবো এরকম করে কিন্তু ক্ষতি করে, যেহেতু সোডা দেওয়া। যদি সোডাটা না দিয়ে এরকম করে সব শাক একসাথে বানাই সজনে পাতা দিয়ে, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। হয়তো অন্যরকম লাগবে, কিন্তু এইরকম লাগবে না। তো ওইদিকে আলু ভাজাটা করে নিচ্ছে। আলু ভাজা তবু এতটুকু করেছে শুধু ওর জন্যই মনে হয় হবে, কারণ আমি তো এই যে এগুলোর সাথে আলু সেদ্ধ মাখাই পছন্দ করি। আর আমার সাথে সাথে আমার জুই সোনাও আলু সেদ্ধ মাখাটা খুব পছন্দ করে। একই তো ঘরটা ভেজা হালকা পিছলা, তো তার উপরে আবার যদি সেদিনের মতো পড়ে যায় তাহলে তো আজকেও আমার একদম আশা ভাষা সব শেষ, কারণ আজকের অন্য কিছু সবজিও বানানো হয়নি। তো এই জন্য অনেক সাবধানে একদম পা টিপে টিপে হাঁটাচলা করছিলাম আর ধীরে ধীরে নামিয়ে নিলাম। তো এই যে আমার কচু পাতা প্যালকাটা রান্না করা কমপ্লিট। মনে হয় কচু পাতাই বেশি হয়েছে। আর আমি এদিকে আলু সেদ্ধটা মাখা করব, মাখা করে তারপরে খাওয়া দাওয়া করতে বসি। তো সেদিন তো কচু পাতা শখ করে রান্না করে গেল সব পড়ে। তো আলু ভাজাটাও হয়ে এসেছে প্রায়। আর আমি এদিকে আলু সানাটা করি আর কি। আলু ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া হয়েছে, খোসা ছাড়াইতে হবে, তারপর করতে হবে। এখনকার আলুগুলো না বাজারে বেশি একটা ভালো বিক্রি হয় না। তো সেদিন যেটা নিয়ে এসেছিল সেটার থেকে আজকেরটা এতটা ভালো না, সেদিনকেরটা তবু একটু ভালো ছিল। তার আগে এদিকে বাসনগুলো সব একটু করে মুছে একটার মধ্যে রেখে দিচ্ছি, তাহলে গামলাটা ফাঁকা হবে। আর খাওয়া দাওয়ার পর একটু বাসনগুলো একসাথে করে রাখতে পারবো। খাওয়া দাওয়া করতে বসলাম।
মানে অনে হচ্ছে না, কি অন হচ্ছে না? লাইট, তো ওই জন্য অন্ধকার লাগে দেখতে। এই প্যালকা, তারপরে আলু সানা, আর এখানে হচ্ছে আলু ভাজা। বলে বোঝাতে পারবো না আজকের খাওয়া দাওয়াটা যে আমাদের কি দারুণ হলো। মাছ মাংসের থেকে এই প্যালকা মানে দিয়ে খাওয়াটা এত ভালো হলো। জুই তো ওর এত ভালো লেগেছে যে বারবার বলছে যে মা খুব ভালো হয়েছে প্যালকাটা। তবে যে কোনো জিনিস অল্প করে একটু স্বাদ করে খেলেই ভালো লাগে। পর বুঝলা তাহলে দুধ খেলে শক্তি হয়, এতদিন তো দিলেও খাইতে চায় না। তো সন্ধ্যাবেলা জুইকে এখনো কিছু দেওয়া হয়নি, কারণ ও বলছে যে দুধ হরলিক্স খাবে। তো ম্যাগি বানিয়ে দিতে চাইলাম, বলছে ম্যাগি খাবে না, দুধ খাবে। তাই অপেক্ষা করছিলাম ও কখন বাজার থেকে নিয়ে আসে। দুধ খাইলে শক্তি হয়। শক্তি তো হবেই। তো এই যে আবার বৃষ্টি পড়ছিল, এক ফোঁটা দুই ফোঁটা। আজকে কেন জানি না বিড়ালটা খুব ডাকতেছে একদম বাড়ির কোনাতে এসে অনেকক্ষণ ধরে। সন্ধ্যাবেলা 2-3 বার ইসে করে দিলাম, সরিয়ে দিলাম, মানে 2-3 বার পিঠটাই দিলাম। তো আবার এই যে এসে ডাকতেছে। বিড়াল ওভাবে বাড়িতে ডাকতে নেই, হয়তো রোগ হয়, না হলে কোনো না কোনো খারাপ কিছু হয়, তো এই জন্য ভয় লাগে। যাই হোক, চলো একটুখানি দুধটা জাল দিয়ে জুইকে দিয়ে দিই। তো এই যে প্যালকাটা সেন্টটা গেলেই না একদম মনে হচ্ছে ভাত খেয়ে নেই। তখন মোবাইলে লাইট ছিল না বলে ভালো করে দেখাইতে পারিনি, চার্জ ছিল না একদম। একটু করে চার্জ করা, একটু করে মোবাইলের কাজ করা, ভিডিও শ্যুট করা, এই জন্য চার্জ থাকেই না। জল এনে রেখে দিয়েছি। এই যে দুধটা নিয়ে আসলো, হাতের মধ্যে একটা রবার নিয়েছি। দেখি আমি সবগুলো করতে পারো না, না পারো। লিখতে দিয়েছি, বলছে এত নাকি ওর খিদে পেয়েছে যে না খেলে আগে নাকি লিখতেই পারবে না। আর এদিকে বোতলটা একটু হালকা করে ধুয়ে রেখে দিলাম, না হলে খুব গন্ধ বেরোয়। মিল্ক ক্যান আছে, কিন্তু বাবা যেহেতু বোতলে করে নিয়ে এসে দোকানের মধ্যে রাখে, একটা করে বোতল দিয়ে আবার আর একটা বোতল নিয়ে যায়। তো মিল্ক ক্যানের মধ্যে সাইকেলে রাখলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য বোতলে করেই নিয়ে আসে। ওইটুকু সময়ে বোতলে ভরে নিয়ে আসে, আবার এদিক থেকে আমরা নিয়ে এসি, তো সাথে সাথে গরম করা হয়। এটা হচ্ছে শোলা কচু, আমরা বলি বাক্স কচু। তো এই কচুটা ভাজা করব ভাবছি। এই কচুটা আমার এক যা দিয়েছে, তো চলো কাটি এখন। আর ওই যে শাকটা তো আছেই, শাক বলতে প্যালকাটা। এই কচু ভাজা করব, ব্যাস। এগুলো হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। এই কচুগুলো না ঘন্টতে দিলেও ভালো লাগে, সব কিছু একসাথে মিক্স করে ঘন্টতে দিলেও ভালো লাগে, আবার এমনি ভাজা করলেও ভালো লাগে। প্রত্যেক দিন এখন সারাটা দিনে তো বৃষ্টি থাকেই, একটু কমে আবার হয়, আবার রাতে করেও সন্ধ্যা লাগতে না লাগতে বৃষ্টি শুরু হয়। আর যদি আবার জল জমে না যায়, তো এই ভয়ে আমি আজকে একদম সন্ধ্যার দিকে রান্না বলতে কচুটা ভাজা করে নেব ভাবলাম, তাই কাটতে শুরু করে দিলাম। ঘরে প্রত্যেক দিন একই সবজি থাকার থেকে নতুন কিছু সবজি থাকলে মাঝে মধ্যে রান্না করতে এত এনার্জি আসে, মনে হয় কখন রান্না করি। তো এই কচুটা এই সিজনে নিয়ে আসা হয়নি, তো আজকে ভাবলাম যে কচুটা ভাজা করি। এতটা মোটা খোসাগুলো, তার সাথে মোটা। আমাদের কাটাইটাতে না এত ধার হয়েছে যে হাত দিয়ে যদি ওইভাবে কাটি তাহলে আঙ্গুলটা মানে একটু হলেও কেটে কেটে যায়। তাই এভাবে বোর্ডটা যেহেতু আছে, বোর্ডটার মধ্যে আমি কেটে নিচ্ছি। প্রথমে সাইডের খোসাগুলো একটু ছাড়িয়ে নিয়ে তারপরে কাটবো। এইভাবে কাটলে একটু মোটা হয় ঠিকই, কাটাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর হাতও কাটার সম্ভাবনা থাকে না। এই কচু দিয়ে এমনিতেই আমার মনে হয় জল বেরোবে, তো এই জন্য আমি আগে ধুয়ে নিলাম, বোর্ডটা সহ ধুয়ে নিয়ে তারপরে এই যে এভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আর দেখো কত বড় বড় সাইজ হয়েছে কচুর কাটার পর। তো এগুলো কিন্তু ভাজা করলে এতটা বড় বড় থাকবে না, একদম মানে গলেই যাবে আর কি। কচুটা যদি ভালো হয় তাহলে গলে যাবে, আর যদি ভালো না হয় তাহলে একদম এরকমই থাকবে দানা দানা। তো কচুটা বেশ ভালো ছিল, একদম দেওয়ার সাথে সাথে কিন্তু গলে গিয়েছিল। আর এই শোলা কচুগুলো কিন্তু মুখে ধরে না, ভাজা খেতে দারুণ লাগে। বেশি সরু করে কাটতে পারিনি কারণ এতটা শক্ত কচুগুলো, তখন ভাজা করব। একবারে ধুয়ে কিন্তু আমি কাটলাম।
কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ও আজকে বাজার থেকে নিয়ে আসেনি, তাই শুকনো লঙ্কাটাই দিয়ে দিলাম চিড়ে চিড়ে। আর ভাজাতে শুকনো লঙ্কা দিলেও ভালো লাগে কিন্তু। তো তারপরে দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন, দেওয়ার পর ভালো করে ভেজে নিয়ে এই তো কচুগুলো দিয়ে দিলাম। আর যেহেতু আগেই ধুয়ে নিয়ে কাটলাম, তাই পরে আর ধুইলাম না, যাতে বেশি জল না বেরোয়। আর তার সাথে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভেজে নিলাম। আগে এই দেখো কত বড় বড় করে কেটেছিলাম কচুগুলো। এরকম কেন হইলো? নীল কেন করে হয়? নিলেই হয় এগুলো কচু, তারপর তো ভালো লাগবে। হয় নাই? এই যে কাজ করতেছে জুই। শোনো কি বলতেছিলে, এখন বলো। আমরা তোমরা দুইজন মিলে এই পুরোনো ঘরটা বানাইছো নাকি আমি তারা তিনজন মিলে পুরোনো ঘরটা বানিয়েছে বলো তো? এই প্রশ্নটা ও আমাকে করতেছে হঠাৎ করে। এদিকে আসো না, ওটা তো উঠো না। বলো তো। বলতেছে যে মা বলো তো, আমরা তিনজন মিলে এই পুরানো ঘরটা বানিয়েছি নাকি তুমি আর বাবা দুজন মিলে বানাইছো? চলো, ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করেনি, প্লিজ ফলো করে দিও। আর তার সাথে ফেসবুক পেজটাও। চলো টাটা, দেখা হচ্ছে।